হ্যালো সবাই, কেমন আছো? ভালো থাকো আর ভালো রাখো। সবসময় মনে রাখবে সব খারাপের মধ্যেও খানিকটা ভালো কিন্তু আমাদের খুঁজে নিতে হবে। আমি কিন্তু শুরু করে দিয়েছি গল্পটা, মানে শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্যের লেখা স্যান্ডা সাহেবের পুঁথি। এই উপন্যাসটি প্রথম প্রকাশিত হয়েছিল আনন্দমেলা ১৪২২ পূজাবার্ষিকীতে। স্যান্ডা সাহেবের পুঁথি গল্পটির ৩টি পর্ব অলরেডি চলে এসেছে। প্রথম পর্বে আমরা দেখলাম পার্থ মেশোর বউবাজার পাড়া থেকে মনোজ বড়ুয়া এসে নিজের ছেলেকে খোঁজার জন্য মিতিন মাসিকে অনুরোধ করেন আর আশ্বস্ত হয়ে বাড়ি ফেরেন যে মাসি ওর কেসটা টেক আপ করেছেন আর ওর ছেলে মানে দেবল বড়ুয়াকে খোঁজার জন্য কাশ্মীর যেতে রাজি হয়েছেন। দ্বিতীয় পর্বে দেখলাম মিতিন মাসি ঠিক খুঁজে বের করেছে যে দেবল একা শ্রীনগর আসেনি, একজন সঙ্গীও তার ছিল আর তারা আমান গেস্ট হাউসে উঠেছিল। এমনকি যে গাড়িতে তারা কার্গিল অবধি গিয়েছিল মিতিন মাসি ঠিক সেই গাড়িটাই বুক করে আগামী যাত্রাপথের জন্য। গাড়ির ড্রাইভার নাসির ভাইয়ের সঙ্গে কথা প্রসঙ্গে জানা যায় যে দেবলরা কার্গিলে সরকারি গেস্ট হাউসে উঠেছিল। মিতিনরাও সেখানে এলো আর লুবজাং ইয়াবগর সঙ্গে দেখা করে অনেক কিছু জানতে পারল। তৃতীয় পর্বে আমরা দেখলাম যে দেবলরা ম্যানেজার মিস্টার লুবজাং ইয়াবগর সঙ্গে দেখা না করে তাড়াহুড়ো করে যেদিন ওনার অফ ডে ছিল, মানে গেস্ট হাউসে, সরকারি গেস্ট হাউসে ডিউটি ছিল না, সেই দিন তাড়াহুড়ো করে বেরিয়ে যায়। কোন পথে যায়, কোথায় যায় তা কাউকে কিছু না বলে। এবং তার পরের দিন সকালবেলা মিতিন সবাইকে উঠিয়ে দেয় আর তারপর নাসির ভাইকেও উঠিয়ে দেয়। এবং এটা জানা যায় যে এক্সট্রা ১৫,০০০ টাকার করারে জাস্কর ভ্যালির দিকে আ যাওয়ার জন্য নাসির ভাইকে রাজি করায়। আর যেতে, যেতে অ একটি জায়গায় পথের পাশে আ বেশ খানিকক্ষণ পর নাসির ভাই সবাইকে বলেন যে, "আপনারা এখানে একটু জিরিয়ে নিন। আর গাড়ির ইঞ্জিনও গরম হয়ে গিয়েছে। আ সে গাড়িও একটু জিরিয়ে নিক।" তো এই কথা শোনার পর সবাই যথারীতি গাড়ি থেকে নেমে পড়ে। বুমবুমও খুব খুশি হয়ে যায়। আর মিতিন মাসি হঠাৎ করে একটি পেট্রোলের জেরিক্যান পায়। সেটা নিয়ে তাদের মধ্যে, আই মিন নাসির ভাইয়ের সঙ্গে, তারপরে পার্থ মিশর সঙ্গে, টুপুরের সঙ্গে সেটা নিয়ে মিতিন মাসির আলোচনা শুরু হয়। তো গল্পের পরবর্তী অংশ শোনার আগে একবার পূর্ববর্তী অংশগুলি শুনে নিলে বুঝতেও সুবিধে হবে আর ইন্টারেস্টিংও লাগবে। পরবর্তী পর্ব শুরু করার আগে একটু জানিয়ে দিই যে এটি একটি সম্পূর্ণ উপন্যাস, সেখানে রয়েছে টানটান উত্তেজনার সঙ্গে একটি দুর্ধর্ষ অভিযান আর রয়েছে লাদাখের অপরূপ সৌন্দর্যের বর্ণনা। যারা লাদাখের রাজধানী লে না গিয়ে জাস্কার ভ্যালি গিয়েছো ফুকতাল মনাস্ট্রি দর্শন করতে, তাদের স্মৃতিগুলো তরতাজা হয়ে উঠবে। আর যারা যাওনি তাদের যাবার ইচ্ছেটা হাজার গুণ বেড়ে যাবে। আমাকে একটু কমেন্ট করে জানিও না গল্পগুলো কেমন লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। আচ্ছা, আগের গল্পের লিঙ্কগুলি এবং এই গল্পের ৩টি পর্বের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। সময় করে অবশ্যই শুনে নিও। তাহলে চলো শুরু করা যাক গল্পের পরবর্তী অংশ। রাত প্রায় 10:30। ছোট্ট পদুম শহরে যেন গাঢ় নিশুতি। একটা দুটো পথবাতি টিমটিম করছে। মানুষ তো দূরস্থান, কুকুর বিড়ালও দেখা যায় না রাস্তায়। এলাকা যেন ঘুমিয়ে কাদা। পদমের ট্যুরিস্ট বাংলোর লোহার গেটে ধাক্কা মারছিল পার্থ। সাড়া শব্দ নেই। হতাশ হয়ে পার্থ বলল, এখানে নিশ্চয়ই আরও হোটেল টোটেল আছে, দেখে আসবো? প্রস্তাবে জল ঢেলে দিল নাসির। বলল, লাভ নেই স্যার, বেড়ানোর মরশুম শুরু হয়নি, একটা হোটেলও খোলা পাবেন না। তাহলে রাতটা কি এখানেই কাটাতে হবে?
টুপুর কাঁপতে কাঁপতে বলল, ঠান্ডা খুব বাড়ছে গো মেসো, এবার নিঘাত জমে যাব। কি কনকনে হাওয়া। পার্থ বলল, বেঘরে প্রাণ হারিয়ে লাভ নেই, যা একখানা জায়গা। 7 দিনের আগে ডেথ নিউজটাও বেরোবে না। চল বরং গাড়িতে গিয়ে বসি। এত অল্পে হাল ছেড়ে দিলে? মিতিন এগিয়ে এলো। দাঁড়াও, আমি দেখছি বলেই দু হাতখানা মুখের সামনে চোঙার মতো ধরে উৎকট সুরে চেঁচিয়ে উঠল মিতিন, কই হ্যাঁ, হ্যাঁ কই। আশ্চর্য ব্যাপার, বার দুয়েক চিৎকারের পরই গেটে শব্দ, তালা খুলছে কেউ, সামান্য ফাঁক হলো দরজা, কমফোর্টার মোড়া একটা পাহাড়ি লোক বেরিয়েছে। নিতিন অনেকটা মাথা ঝুঁকিয়ে বলল, জুল্লে জুল্লে। চোখ পিটপিট করে লোকটাও বলল, জুল্লে। গাড়ি আর সহযাত্রীদের দেখিয়ে মিতিন আঙুলে ইশারা করছে, টুরিস্ট হু অন্দর জানে কো মাংতা। বোধ হয় বুঝেছে লোকটা, গেট খুলে দিল। সঙ্গে সঙ্গে গাড়ি ভিতরে ঢুকিয়ে দিয়েছে নাসির। কম্পাউন্ডটি বেশ চওড়া, বেশ বড়সড়। দোতলা বাড়ি, খান 10-12 ঘর তো আছেই। পাশে আলাদা করে একটা ডাইনিং হলও নজরে পড়ল টুপুরের। যাক, শুধু আশ্রয় নয়, আহারেরও বন্দোবস্ত হবে। হায় রে কপাল, রুম চাওয়া মাত্র লোকটা দুদিকে মাথা নাড়ছে। ম্যানেজার বাবু নেই, ঘর দিতে পারবে না। অনেক বলে কয়ে তাকে নিমরাজি করালো নাসির। তবে লোকটা সাফ জানিয়ে দিল, খানা কিছু জুটবে না। এবার পার্থর কাকুতি মিনতি বুমবুমকে দেখিয়ে বলল, বাচ্চা ভুকা হ্যায়, ইসকে লিয়ে তো কুছ করো। অবশেষে খান 10 ডিম সেদ্ধর প্রতিশ্রুতি মিলেছে। মিতিন আর চাপাচাপি করতে নিষেধ করল। পাহাড়ি মানুষরা নাকি ভারী জেদি হয়, দম করে বেঁকে বসলে ওইটুকুও জুটবে না। সঙ্গে প্রচুর বানরুটি আছে, একটা রাত চালিয়ে নেওয়া যাবে। দোতলায় একটা ঘর খুলে দিতেই টুপুরের মনটা ভালো হয়ে গেল। দিব্যি পরিচ্ছন্ন, বড় বড় বিছানা, লেপ কম্বলও মজুদ, এমনকি কোমোডও আছে বাথরুমে। এর বেশি আর কি চাই। পার্থর গলাতেও তারিফ। বিছানায় চিত হয়ে বলল, এতটা আশা করিনি রে। এমন দুর্গম জায়গাতেও কারেন্ট আছে, ফ্যাট ফ্যাট টিউব জ্বলছে। এটা সৌর বিদ্যুৎ চলছে, খেয়াল করনি। কম্পাউন্ডে ঢুকেই ডান দিকে একটা প্রকাণ্ড সোলার প্যানেল। গায়ে ভালো করে শাল জড়াতে জড়াতে মিতিন বলল, লাদাখের এই দিকটায় ঘরে ঘরে কারেন্ট, সর্বত্র সৌরবিদ্যুৎ। টুকটাক কথার মধ্যেই যে যার মতো বদলে নিল পোশাক। বুমবুম ঘুমিয়ে পড়েছিল, এবার তাকে জাগিয়ে রাখার চেষ্টা চালাচ্ছে মিতিন। নাসির এসে জানিয়ে গেল, সেও ঘর পেয়েছে একতলায়, তার কপালেও দুখানা ডিম সেদ্ধ। শুনে মিতিন বানরুটি দিল তাকে। টুপুরো নিশ্চিত হয়ে বসলো কম্বল মুড়ি দিয়ে। রাত বাড়ছিল। আহারের পর সিগারেট খেতে বেরিয়েছিল পার্থ। ফিরে বলল, আমরা দারুণ সময় এসেছি বুঝলি টুপুর। কেন? এখন শুক্লপক্ষ, বোধহয় দশমী একাদশী কিছু হবে। চমৎকার একটা চাঁদ উঠেছে, ঝকঝকে আকাশে, দারুণ লাগছে রে চাঁদটাকে। দৌড়ে বারান্দায় গিয়ে দেখে এলো টুপুর। চোখ গোল গোল করে বলল, সত্যি গো, যেন পাহাড় থেকে চাঁদ উঠছে, চূড়ার বরফ চিকমিক করছে আলোয়। হুম, তবে এই সব জ্যোৎস্না ফোস্না প্রাণ ভরে উপভোগ করা যাবে কি? তোর মাসি হয়তো কাল সকাল থেকে আবার দৌড় করাবে। পার্থ ভুরু নাচালো। এরপর আমরা কোথায় যাব ম্যাডাম? দেখা যাক, সকাল তো হোক। আমি কিন্তু বলে রাখছি, সকালবেলা ভ্যালিতে যত খুশি চক্কর মারো, রাতে এই গেস্ট হাউসেই ফিরবো। দুমদাম কোথাও নিয়ে ফেরার তাল করো না। মানে দুমদাম কোথাও নিয়ে ফেলার তাল করো না। বেড়ানোর একটা স্টেজ অন্তত এনজয় করতে দাও। স্ট্রেঞ্জ, টুপুর না বলে পারল না। দেবল বড়ুয়াকে নিয়ে তোমার একটুও ভাবনা হচ্ছে না? যাকে খুঁজতে? আমি তো খোঁজাখুঁজির কোনো মানেই পাচ্ছি না। যদি ধরেও নি সে এই ভ্যালিতে এসেছে, তাতেও দুশ্চিন্তার কোনো কারণ আছে কি? তার বিপদের কোনো চান্স এখনো দেখা যায়নি। সুতরাং খামোখা দৌড়াদৌড়ির বা কী প্রয়োজন? বারে, তাকে পেতে হবে না? সে তো এমনিই ধরা দেবে। জাস্কার ভ্যালি থেকে বেরোনোর একটাই রাস্তা, আর আমরা সেখানেই বসে। হুম, এখানে তো কোনো হোটেলও খোলা নেই। অতএব দেবল পদমে থাকলে তো নিশ্চয়ই এই বাংলোয় নেই। পার্থ বুড়ো আঙুল নাড়ছে।
আছে শুধু এক সাহেব মেম সাহেব, বাকি সব রুম ঢুঢু। খবর নিয়েছি। এখানে সে আদৌ এসেছিল কি? যাই হোক, এখন সে নেই, এটাই আসল কথা। তাই তো মিতিন মাসি? বলে যা শুনছি। একটু উৎসাহ পেল টুপুর। কপালে মোটা ভাঁজ ফেলে বলল, তাহলে সে গেল কোথায়? এমন কোথাও গিয়েছে যেখানে ট্রেকিং করে পৌঁছতে হয়? মিস্টার লুবজাংকে তো দেবল সেরকমই একটা ইঙ্গিত দিয়েছিল। গুড মেমরি। মিতিন হাত দোলালো। কন্টিনিউ। টুপুর দ্বিগুণ উৎসাহে বলল, এবার তাহলে জানতে হবে পদুম থেকে কোথায় কোথায় ট্রেকিং করা যায়। পার্থ বলল, যদ্দূর শুনেছি জাস্কার থেকে নাকি হেঁটে লে যাওয়া যায়। পথে কিছু গুম্ফা টুম্ফা পড়ে। তাছাড়া জাস্করের মধ্যে দিয়ে বোধহয় মানালি যাওয়ারও একটা রাস্তা আছে হাঁটা পথে। ধুস, মানালি তো হিমাচল প্রদেশে। সেখানে যাওয়ার জন্য জাস্করে ঢুকবে কেন? পদুম লে ট্রেকিং নিয়েও তো একই কথা বলা যায় টুপুর। ন্যাশনাল হাইওয়ে ধরে তো দেবল লে যেতে পারে, রাস্তা খোলা পর্যন্ত ওয়েট করে। আর গুম্ফা যাওয়ার জন্য তো লে থেকেই ট্রেকিং করার সুবিধে। আহ, তোমরা ভুল ট্র্যাকে ঢুকছো। মিতিন মৃদু ধমক দিল। একটা কথা মাথায় ভালো করে ঢুকিয়ে নাও, দেবল মোটেই ট্রেক করতে বেরোয়নি। তবে তার নিজের কাজের খাতিরে হয়তো তাকে পাহাড়ে হাঁটতে হতেও পারে। তাছাড়া ডোন্ট ফরগেট, পিছনে আরও দুজন লোক আছে, অশোক পারেখ আর রাকেশ শ্রীবাস্তব। লুবজাং যাদের সম্পর্কে বলেছেন, স্পোর্টসম্যান লাইক ফিজিক। পার্থ বলল, কিন্তু তারা যে জাস্কারে এসেছে তার প্রমাণ এখনও তুমি পাওনি। এবং নাসিরের কথা অনুযায়ী কার্গিলের ট্যাক্সি স্ট্যান্ড থেকে জাস্কার মুখো কোনো গাড়ি শনিবারের পর ভাড়া হয়নি। হয়তো তারা আমাদের মতো এসেছে, টুপুর বলে উঠল, শ্রীনগর থেকে গাড়ি ভাড়া নিয়ে। হ্যাঁ, তা হতে পারে। পার্থ ঘাড় নাড়ল। তবে তাদেরও কিন্তু এখানেই উঠতে হবে, নয় কি? মিতিনকে এবার যেন একটু দূর মনস্ক দেখালো। বুম বুম ঘুমোচ্ছে। তার গায়ে হাত বুলিয়ে আরেকটা সম্ভাবনাও উড়িয়ে দিতে পারছি না গো, বলল মিতিন। কি গো? আগে কনফার্মড হই, তারপর শুনিস। অনেক রাত হয়েছে, এখন ঘুমিয়ে পড়। আলো নিভেছে ঘরের। বালিশে মাথা রাখল টুপুর। নরম উলের কম্বলে দারুণ আরাম। তবু কেন যেন জাঁকিয়ে নিদ্রা আসছে না। আবছা তন্দ্রায় কত যে কল্পদৃশ্য ভাসছে মস্তিষ্কে। আবছা তন্দ্রায় কত যে কল্পদৃশ্য ভাসছে মস্তিষ্কে। আপাদমস্তক শীত পোশাকে মুড়ে হিমবাহের উপর দিয়ে হাঁটছে দেবল। পাশে পাশে ওই লোকটা, চন্দ্রকুমার ত্রিবেদী যার নাম। পিছন পিছন দুটো ভল্লুক। হঠাৎ দেবল ঘুরে তাকালো। অমনি ভল্লুক দুটো লুকিয়ে পড়ল পাথরের আড়ালে। কারোকে দেখতে না পেয়ে আবার বেশ নিশ্চিন্তে হাঁটছে দুই মূর্তি। ভল্লুক দুটোও বেরিয়ে পড়ল, এগোচ্ছে দুলে দুলে। খুব কাছে এসে ঝাঁপাতে যাচ্ছে দেবলের উপর। অমনি কোথা থেকে একটা বড় বরফের চাই খসে পড়ল। পাহাড়ের সঙ্গে গড়িয়ে গড়িয়ে নামছে চারটে প্রাণী। মানে পাহাড়ের বরফের সঙ্গে গড়িয়ে গড়িয়ে নামছে চারটে প্রাণী। গড়াতে গড়াতে নিচে এক নদী তাতে গিয়ে পড়ল। ওটা কি স্টড নদী? হিমবাহটা কি দ্রাংদ্রুং? ছবি ডুবে গেল আধারে। কখন যে ঘুমের রাজ্যে চলে গিয়েছে টুপুর। জাগলো তীব্র আলোর ঝলকানিতে। চোখ খুলে দেখে সোনা রং রোদ্দুরে ভেসে যাচ্ছে ঘর। লাফিয়ে পুবের জানালায় গেল টুপুর। কাঁচে চোখ রাখতেই চলকে উঠেছে হৃৎপিণ্ড। তিন দিকে খাড়া খাড়া পাঁচিলের মতো পাহাড়, মাথায় তুষারের মুকুট, নিচে বিস্তীর্ণ সমভূমি, সেখানে ছড়ানো ছেটানো ঘরবাড়ি। তারও ওপারে দুদিক থেকে দুখানা নদী এসে মিশেছে। হঠাৎ পিছনে মিতিনের গলা, জুল্লে মিসি বাবা, রাতে শান্তিতে ঘুম হয়েছে তো? হ্যাঁ, পরশুর ঘুম পুষিয়ে নিয়েছি। টুপুর হাসল। কালো পাহাড়ি বুড়োটাকে জুল্লে বলছিলে। জুল্লে মানে কি? কিছুই না, লাদাকি ভাষার হাই হ্যালো। ওদের ভাষা বললে লাদাকিরা খুব খুশি হয়। বাই দা বাই, বাংলার কেয়ারটেকারকে তোর বুড়ো মনে হলো? বাংলোর কেয়ারটেকারকে তোর বুড়ো মনে হলো? বুড়ো নয়, মুখময় রিঙ্কল, গায়ের চামড়া কুঁচকে গিয়েছে। ভয়ঙ্কর ঠান্ডার দেশে চামড়া অনেক তাড়াতাড়ি ইলাস্টিসিটি লুজ করে রে। তখন মাত্র 40 বছরের লোককেও 70 বলে ভুল হয়। মগজের ভাঁড়ারে আরেকটা তথ্য জমা পড়ল টুপুরের। বাইরেটা দেখতে দেখতে বলল, নদী দুটোর নাম কি গো? একটা তো স্টড। বানানটি
TSARAP। কি উচ্চারণ করবি? শরাব না তৎস্রাব? মিতিন টুপুরের পিঠে হাত রাখলো। দুই নদী মিলে হয়েছে জাস্কার। কি অসাধারণ লাগছে গো ওই মিটিং পয়েন্টে, যাওয়া যায় না? আমরা কাজে এসেছি টুপুর, এবার তৈরি হয়ে নাও। এক্ষুনি? কোথায় যাব সেটা পরের চিন্তা, আপাতত প্রস্তুতিটা সেরে রাখো। একটু মিতিন মাসির আদর খেয়ে ব্রাশ পেস্টে নিয়ে বাথরুমে যাচ্ছিল টুপুর। হঠাৎ দাঁড়িয়ে বলল, বুমবুম আর মেশো কোথায়? চড়তে বেরিয়েছে, মর্নিং ওয়াক চলছে বাবা ছেলের। তুমি কখন উঠলে? যেমন উঠি কলকাতায় ভোর ৫টা। ব্যায়ামও সারা? ইয়েস মাই ডিয়ার। চটপট নিচে আয়, আমি ব্রেকফাস্টের ব্যবস্থা করি। প্রাতরাশটি একটু অদ্ভুত হলো। গুঁড়ো গুঁড়ো ডিম ভাজা দিয়ে মোটা মোটা পুরি। এ মরশুমে এখনো আলু পৌঁছায়নি পদমে, তাই এই আয়োজন। পার্থর তাতে ভ্রুক্ষেপ নেই। পাকিয়ে রোল বানিয়ে গোটা ৮ পুরি খেয়ে ফেলল। মুখ ধুয়ে এসে পার্থ বলল, উফ টুপুর, কি মিস যে করলি তুই। কেন? বেরোলে দেখতে পেতিস কোন রাজ্যে এসেছিস। জায়গাটার কি নাম হওয়া উচিত জানিস? ঘুঁটে নগর। যেদিকে তাকাবি সেদিকে শুধু ঘুঁটে আর ঘুঁটে। বাড়ির বারান্দায় ঘুঁটের তাল, ছাদে ঘুঁটের পাহাড়, সামনে একটা ধর্মস্থান পড়ল, তারও দরজায় থাকে থাকে ঘুঁটে। এমনকি একটা ভাঙা রাজবাড়িও দেখলাম, সেখানেও সোনা চাঁদির বদলে শুধুই ঘুঁটে। ঠাট্টা করো না স্যার। মিতিন হাসল। ঘুঁটেই এদের প্রাণভ্রমরা। বছরে ৮-৯ মাস পুরো উপত্যকা ঢাকা থাকে বরফে, পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তখন ঘুঁটেই এদের জ্বালানি, ঘুঁটেই এদের রুম হিটার। ঘুঁটে না জমিয়ে রাখলে চলবে কেন? কেয়ারটেকার চা দিয়েছে। চুমুক দিল পার্থ মিতিন। তখনই ডাইনিং হলে নাসিরের প্রবেশ। সামনে এসে বলল, ম্যাডাম জি খবর লায়া। সন্ধান মিলেছে সেই ড্রাইভারের, যে দুজন বাবুকে কার্গিলের ট্যুরিস্ট বাংলো থেকে নিয়ে এসেছিল। জি ম্যাডাম, তার নাম সোনম ওয়াংদি। সে কার্গিলে ফেরেনি, এখন আর যাবেও না। কেন? এটা ওদের ক্ষেতির সময়। গ্লেসিয়ার গলা নদীর জলে ৩ মাস চাষ হবে ভ্যালিতে। গোটা জাঁসকারে এখন চাষের মরশুম। তাও তো বটে। কোথায় গ্রাম সোনামের? দূর আছে অন্তত ৩০ কিলোমিটার, জাংলা গুম্ফার ওপারে। আরও একটা খবর পেলাম, আলপাইন ট্যুর নামে একটা ট্রাভেল কোম্পানি আছে পদমে। তারা ১২ মাস খোলা থাকে, শীতেও চাদরে নিয়ে যায়। পার্থ জিজ্ঞেস করলো, চাদরটা কি? মিতিন বলল, শীতে এখানে সব নদীই জমে যায়, সেই বরফের উপর হাঁটাকে স্থানীয় ভাষায় বলে চাদর। ও বাবা, সে তো ডেঞ্জারাস। ওই বরফে তো শুনেছি অনেক ক্রেভাস থাকে, আই মিন ফাটল টাটল। বুঝতে না পারলে অবধারিত মৃত্যু, অবধারিত মৃত্যু। ৬ মাস পরে হয়তো বডি মিলবে। মিতিন ফের নাসিরের দিকে ফিরেছে। তা অ্যালপাইনে কি জানালেন? কি জানলেন? অ্যালপাইনে কি জানলেন? রবিবার সকালে নাকি বাংলো থেকে দুজন ইন্ডিয়ান গিয়ে ওদের কাছে ট্রেকিং মেটেরিয়াল চাইছিল। কাঁটা দেওয়া শু, স্টিক টেন্ট ভাড়ায় দেয় না বলে কিনেই নিয়েছে। আর ওই দিন বিকেলেই নাকি তারা পিঠে ব্যাগ ট্যাগ চাপিয়ে হাওয়া। ও, মিতিনকে যেন খানিক উত্তেজিত দেখালো। তারপর কোন দিকে গেল? শায়েদ ইছরে। রোড বিল্ডিং কন্ট্রাক্টরের একটা ট্রাক যাচ্ছিল, তাতেই নাকি উঠেছে। ইছর কোথায়? টুপুর জিজ্ঞেস করলো। অনেক দূর, ৪০ কিলোমিটার হবে। ওখান থেকে দারচা মানালির ট্রেকিং শুরু। মিতিনের চোখ মুখ সহসা উজ্জ্বল। যাক, আমাদের খোঁজাটা বোধহয় খানিক সহজ হয়ে গেল। নাসিরের চোখ বড় বড়। আপনারাও ইছর যাবেন নাকি? মনে তো হচ্ছে। চলুন আগে একবার অ্যালপাইনে ঢু মেরে আসি। টেবিল ছেড়ে উঠল মিতিন। নাসিরকে নিয়ে ডাইনিং হল থেকে বেরোচ্ছিল। একটা পুলিশের জিপ ঢুকছে কম্পাউন্ডে। সানগ্লাস পরা এক বেঁটেখাটো অফিসার নামলেন লাফিয়ে। তাকে দেখা মাত্র কেয়ারটেকার হুড়মুড়িয়ে আসছিল। তাকে থামিয়ে মিতিন এগিয়ে গেল। সপ্রতিভ সুরে বলল, জুল্লে অফিসার, এনি প্রবলেম? জুল্লে অফিসার পলক জরিপ করলেন মিতিনকে। অন্যদেরও বিচিত্র উচ্চারণে ইংরেজিতে বললেন, দেবল বড়ুয়া নামে কেউ কি ছিলেন এখানে? টুপুর বেজায় চমকেছে। হঠাৎ দেবলের খোঁজ করে কেন পুলিশ? পুলিশ অফিসার যা শোনালেন তাতে টুপুরের তো চক্ষু চড়ক গাছ। ইছর নামের গ্রামটিতে পথের ধারে একখানা মোটর বাইক পাওয়া গিয়েছে।
কোনো আরোহীর সন্ধান মেলেনি। মোটরবাইকের কাছে পড়েছিল একটা মানিব্যাগ। হাজার চারেক টাকা ছাড়া একটি ডেবিট কার্ডও ছিল পার্সে। কার্ডের মালিকের নাম দেবল বড়ুয়া। এছাড়া মিলেছে একটি বিল, পদমের টুরিস্ট বাংলোর। কেয়ারটেকার খবর দিয়েছিল, বাংলোর ম্যানেজার দাওয়ার নরবু ছুটতে ছুটতে হাজির। পুলিশ অফিসারের কাছ থেকে বিলটি নিয়ে খুঁটিয়ে দেখলেন তিনি। ঘাড় নেড়ে বললেন, ইয়েস, দেবল বড়ুয়ার নামেই রুম বুক হয়েছিল। কিন্তু তারা তো রোববার চলে গিয়েছেন। মিতিন জিজ্ঞেস করলো, মোটর বাইকটা আপনারা কবে পেয়েছেন? খবরটা এলো কাল রাতে। মঙ্গলবার থেকে নাকি পড়ে আছে। পুরো একদিন পরে জানলেন? পদমের ওপার থেকে চটজলদি ইনফরমেশন আসে না ম্যাডাম। মোবাইল সার্ভিস নেই, একটাই মাত্র স্যাটেলাইট ফোন আছে, তাও বারুতে। মিলিটারির জিম্মায়। হয়তো আরও দেরিতে পেতাম। নেহাত ইছর থেকে একজন সাইকেলে পদমে এসেছে, সে যেচে থানায় খবর দিয়ে এলো। আপনারা নিয়মিত টহল দেন না? গাড়ির তেল এখানে অঢেল নয়। মাসে দুবার হেলিকপ্টারের সাপ্লাই আসে কার্গিল থেকে। মেপে মেপে খরচ করতে হয়। হঠাৎ ধৈর্যচ্যুতি ঘটেছে অফিসারের। ঈষৎরুক্ষ স্বরে মিতিনকে বললেন, পুলিশকে এত প্রশ্ন করছেন কোন এখতিয়ারে? আপনি কে? আমি একজন প্রাইভেট ডিটেকটিভ। ভ্যানিটি ব্যাগ খুলে একটা কার্ড বের করলো মিতিন। বাড়িয়ে দিয়ে বলল, আমিও দেবল বড়ুয়াকেই খুঁজছি। পুলিশ অফিসারের যেন বিশ্বাস হলো না। উল্টে পাল্টে দেখছেন কার্ডটা, সন্দিগ্ধ চোখে তাকাচ্ছেন। মিতিন গ্রামভারী গলায় বলল, দেবল বড়ুয়ার বাবা আমাকে এই কাজে নিয়োগ করেছেন। ওয়েস্ট বেঙ্গল পুলিশের গোয়েন্দা প্রধান অনিশ্চয় মজুমদারের সম্মতি নিয়েই আমি বেরিয়েছি। কোনো সংশয় থাকলে পশ্চিমবঙ্গ পুলিশের সদর দফতরে ফোন করে নিশ্চিত হয়ে নিন। তাতে আপনার সাহায্য পেতে আমার সুবিধে হবে। কাজ হয়েছে। মিতিনের স্বরের জোরালো প্রত্যয় বুঝিয়ে অভিভূত করেছে অফিসারকে। গলা ঝেড়ে বললেন, ওকে ম্যাডাম, আমি জিগমি ওয়াংচুক, অফিসার ইনচার্জ পদম পিএস। অ্যাসিওর করছি পদম পুলিশ আপনার পাশেই থাকবে। কিন্তু দেবল বড়ুয়ার কেসটা কি? ইজ হি রিয়েলি মিসিং? অনেকটা সেই রকমই। সংক্ষেপে গোটা উপাখ্যানের অনেকটাই অফিসারকে শুনিয়ে দিল মিতিন। দেবলের হঠাৎ কলকাতা ছেড়ে বেরোনো, গত বুধবার শ্রীনগর থেকে ফোন, তার কার্গিল যাওয়া, জাস্কারে আসা, কিছুই বাদ দিল না। দেবলের সঙ্গে যে একটা মূল্যবান পুঁথি আছে সেটাও জানালো। উল্লেখ করলো চন্দ্রকুমার ত্রিবেদীর কথাও। কাহিনী শেষ করে বলল, একটা ব্যাপারে এখনো 100% নিশ্চিত হলাম, আমরা ভুল পথে আসিনি। আমরা ভুল পথে আসিনি। অফিসার বিস্ময়ের সঙ্গে বললেন, আপনি কি করে যে গোটা পথটা নিখুঁতভাবে ট্রেল করলেন? তাও মাত্র 3 দিনে, এত কঠিন রাস্তা। সঙ্গে ফ্যামিলি ছিল তো, ওরাই আমায় ইন্সপায়ার করেছে। পার্থ টুপুর আর বুমবুমের সঙ্গে ওয়াংচুকের পরিচয় করিয়ে দিল মিতিন। হেসে বলল, তা এখন কিভাবে এগোনো যায়? আমি কি বলবো? সিদ্ধান্ত নেওয়ার পক্ষে আপনি তো যথেষ্ট দক্ষ। ওয়াংচুক মুহূর্ত ভাবলেন। তবে আমার একটা অনুমান আপনাকে জানাতে পারি। হয়তো তাতে আপনার অনুসন্ধানের কিছু সুবিধে হবে। হ্যাঁ, বলুন না প্লিজ। দেবল বড়ুয়া সম্ভবত দারচা মানালির পথে গিয়েছে। কিভাবে বুঝলেন? কার্গিল পদম মানালি হাইওয়ে ইছর পর্যন্তই তৈরি হয়েছে। তারপরে আর রাস্তা নেই। ওখান থেকেই দারচা মানালির রুটের ট্রেকিং শুরু হয়। হয়তো সেই কারণেই ইছরে মোটরসাইকেল রেখে পায়ে হেঁটে রওনা দিয়েছে মঙ্গলবার ভোরে। কিন্তু দেবলরা মোটরসাইকেলে যে ইছর গিয়েছিল সেটা কি জোর দিয়ে বলা যায়? আমি যতদূর জানি ওরা পদম ছেড়েছে ট্রাকে চড়ে রোববার বিকেলে। তা কি করে হয়? আমি ইছর থেকে ফেরার পথে রাড়ু গ্রামেও গিয়েছিলাম কেসটার তদন্ত করতে। রোববার রাতে তারা রাড়ু গ্রামেই উঠেছিল। ওখানে ট্যুরিস্টদের জন্য হোমস্টের ব্যবস্থা আছে, তারই একটিতে। রাড়ুতে যা শুনলাম, মোটর সাইকেলেই এসেছিল দেবলরা। তারপর সোমবারও নাকি ওখানে ছিল। শেষ রাতে তারা মোটরসাইকেল নিয়ে বেরিয়ে যায়। ও, একটু থমকে থেকে মিতিন বলল, থ্যাংক ইউ ফর দি ইনফরমেশন মিস্টার ওয়াংচুক। ইটস ওকে। কিন্তু আমার তো টেনশন রয়েই গেল ম্যাডাম। মোটরসাইকেলটা পড়েই আছে, আনাতে হবে। জিগমি ওয়াংচুক জিপে উঠলেন। স্টার্ট দেওয়ার আগে জিজ্ঞেস করলেন, এখন আপনি কি করবেন? দেবল বড়ুয়ার জন্য অপেক্ষা নাকি ফিরে যাবেন?
দেখি, ভাবি, কোনো প্রয়োজন পড়লে স্বচ্ছন্দে জানাবেন কিন্তু। জিপটা অদৃশ্য হওয়ার পরও দাঁড়িয়ে আছে মিতিন, চিন্তান্বিত মুখে। পুলিশ দেখে ইউরোপিয়ান দম্পতি বেরিয়ে এসেছিলেন, রীতিমতো প্রবীণ, কেউই ৭০-এর নিচে নন। ভদ্রলোক অন্তত ৬.৫ ফুট লম্বা, রোগাসোগা মহিলাটিও প্রায় ৬ ফুট। বিপুল কৌতূহল নিয়ে পার্থর কাছে তাঁরা শুনছিলেন ঘটনাটা। ব্যাস, পার্থকে আর পায় কি, দিব্যি গপ্প জুড়েছে। ২ মিনিটেই জেনে নিল তাঁদের পরিচয় আর আগমনের কারণ। ভদ্রলোকের নাম ওলগেন জোহানসন, মহিলার নাম হানা, মেলবোর্নের বাসিন্দা। বৃদ্ধ বয়সে দুজনের নাকি বৌদ্ধ ধর্মের প্রতি খুব অনুরাগ জেগেছে। ৬ দিন হলো এসেছেন পদমে। ২খানা সাইকেল জোগাড় করে নাকি বিভিন্ন মনাস্ট্রিতে ঘুরছেন। কারসা, জাংলা, স্টংডে, বরদান, মনে ৫-৫খানা গুম্ফা ঘোরা শেষ। এবার নাকি যাবেন এক পাহাড়ের মাথায় জঙ্কুল গুম্ফায়। এক্ষুনি ফেরার তাড়া নেই, আরও ১০-১২ দিন নাকি এখানে থাকবেন দম্পতি। আলাপচারিতার মাঝে হঠাৎ মিতিন হিন্দিতে বলে উঠল, তোমরা সবাই একবার রুমে এসো, নাসিরও জরুরি কথা আছে। অলগেনের ভাঙা ভাঙা ইংরেজি শুনতে বেশ লাগছিল টুপুরের, কিন্তু ভঙ্গ দিতে হলো আড্ডায়। মিতিনের পিছু পিছু সবাই এলো রুমে। ঘরে ঢুকেই মিতিন বিনা ভূমিকায় বলল, এখনো পর্যন্ত তোমরা সকলে আমার ইচ্ছে মতো চলেছ, এবার প্রত্যেককেই নিজের নিজের সিদ্ধান্ত নিতে হবে। বুমবুম বলল, আমাকেও? হ্যাঁ, কারোর উপর আমি আর জোর করব না। পার্থ বলল, হেঁয়ালি করছো কেন, খুলে বলো না। এটা এখন দিনের আলোর মতো স্পষ্ট, দেবলরা ইছর ছেড়ে এগিয়ে গিয়েছে এবং কার্গিলের সেই অশোক পারেখ আর রাকেশ শ্রীবাস্তব। যা বাবা, অশোকরা কি করে পিকচারে এলো? কেন, ওই মোটর সাইকেলে, ওই বাহনে চেপেই তো তারা কার্গিল থেকে পাড়ি দিয়েছে। পদম না থেকে তারা সোজা গিয়েছিল রারুতে, কারণ তারা আগেই বুঝে গিয়েছিল কোথায় চলেছে দেবলরা। কিভাবে? যে বা যারা ওদের লাগিয়েছে, হয়তো তারা এই বিষয়ে ওয়াকিবহাল, সেই সূত্রেই ওরাও। মিতিন টুপুরের দিকে তাকালো। পেনজিলায় পড়ে থাকা পেট্রোল ক্যানটার কথা মনে আছে? ওরকম ক্যান শুধু মোটর সাইকেল আরোহীরাই সঙ্গে নিয়ে বেরোয়, তাই তো নাসির ভাই? নাসির ঘাড় দোলালো, হাঁ জি, আমরা তো ড্রাম রাখি, ছোটা ক্যানে আমাদের কি হবে? অশোকরা একটাই ভুল কাজ করেছে, ক্যানটা খাদে ফেলে দিলেই চুকে যেত। মিতিন বলল, আর রারুতে দেবলরা ছিল না অশোকরা, মিস্টার ওয়ংচুকের পক্ষে তো তা জানা সম্ভব নয়। দেবলরাও দুজন, অশোকরাও দুজন, সুতরাং তাঁর হিসেব মিলে গিয়েছে। তাহলে দেবলরা ছিল কোথায়? ওই পার্সি বা ইছরে এলো কোত্থেকে, তাও কিনা মোটর সাইকেলের ধারে? নাসির ফস করে বলে উঠল, ওরা দুজন রোড কন্ট্রাক্টরের তাঁবুতে ছিল হয়তো। হতে পারে, তবে দেবলদের সঙ্গে অশোকদের একবার অন্তত মোলাকাত হয়েছে, এটা স্বচ্ছন্দে বলতে পারি। আর তারপরে কি ঘটেছে কিংবা ঘটছে তা জানাই এখন আমার কাজ। মানে? পার্থ যেন আঁতকে উঠল। দারচা মানালি রুটে যাওয়ার মতলব করছো নাকি? আমার তো উপায় নেই। মনোজ বড়ুয়ার কাছ থেকে টাকা নিয়েছি, তাকে প্রতিশ্রুতি দিয়েছি। প্রফেশনাল এথিক্স তো আমায় মানতেই হবে। তবে আর কারোরও সেই বাধ্যকতা নেই। পার্থর চোখ সরু, কি বলতে চাইছো, তুমি একাই যাবে? যদি তোমরা কেউ না যাও, কোনো জোরাজুরি নেই। যদি কেউ যেতেও চাও, আগেই জেনে রাখা ভালো, দারচা মানালি রুট ভয়ঙ্কর বিপজ্জনক। সর্বদাই ১৩-১৪ হাজার ফিট অল্টিটিউডে হাঁটা, কখনো কখনো আরও বেশি। জুনের গোড়ায় এখনও পথে অনেক জায়গায় বরফ থাকবে। পিছল রাস্তায় একবার পা হড়কালেই আর রক্ষে নেই। যে কোনো সময় ধস নামতে পারে। তুষার ঝড়ে পড়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। পথে কোথায় কিভাবে থাকবো তার স্থিরতা নেই। খাবার দাবার কি জুটবে কিছুই জানি না। মিতিন মাসি বলে চলেছে একদমে। শুনতে শুনতে টুপুরের যেন হাঁটুর জোর কমে আসছিল, গলা যেন শুকিয়ে কাঠ। তবু নিজেকে অবাক করে ফ্যাঁসফ্যাঁসে স্বরে বলে উঠল, আমি যাব মাসি, তোমার সঙ্গে থাকবো। আবেগে চলিস না টুপুর, জীবন মরণের ব্যাপার, দুর্যোগে পড়লে তোকে বাঁচাবো সে ক্ষমতাও নেই আমার। তবু, টুপুর হঠাৎ অকুতোভয়, তোমার যা হওয়ার আমারও তাই হবে। অ তার মানে তোরা দুজনে যাচ্ছিস, আর তোদের ছেড়ে দিয়ে আমি পদমে বসে বসে সারাক্ষণ টেনশন করব। পার্থ চোখ পাকালো।
ওটি হচ্ছে না চাঁদু, আমিও টিমে আছি। বুম বুম চোখ গোল গোল করে শুনছিল, এবার ভ্যাঁ করে কেঁদে ফেলেছে। আমি একা থাকবো নাকি? টুপুর হাসছে মিটিমিটি। কেন, কি অসুবিধে? আমি বলে যাব ওই সাহেব দাদু দিদার সঙ্গে সাইকেলে ঘুরে বেড়াবি। না, আমি তোমাদের সঙ্গে যাব, যাবই। আচ্ছা বাবা আচ্ছা, চাল্লানি থামাও। মিতিন বুমবুমের চুল ঘেঁটে দিল। নাসিরকে বলল, তাহলে চলুন ভাই, অ্যালপাইনে গিয়ে ট্রেকিং এর সাজ সরঞ্জাম কিনে নি। জি ম্যাডাম, আর একটু কষ্ট করতে হবে, আমাদের ইছর অবধি পৌঁছে দিন, তারপর চাইলে পদমে আমাদের জন্য ওয়েট করতে পারেন। ফিরে গেলেও কিছু বলার নেই। क्या बोल रहे हैं मैडम? नासिर যেন ভারী অবাক। मैंने आपको जबान दिया ना, साथ साथ रहूंगा आखिरी दम तक। টুপুর হাঁ, এই প্রায় অচেনা চালকও হবে তাদের অভিযানের সঙ্গী? এত বিপদ আছে জেনেও? ব্যাস, সিদ্ধান্ত হয়ে গেল। 1 ঘন্টায় কেনাকাটা শেষ। বিল টিল চুকিয়ে 1 প্লেট রুটি আর স্কোয়াশের সবজি খেয়ে বাহিনী প্রস্তুত। তারা ট্রেকিংয়ে যাচ্ছে শুনে অলগেন আর হানা 2খানা ইয়া ইয়া বাদামের প্যাকেট উপহার দিয়ে গেলেন। ম্যাকাডেমিয়া নাটস, এই নাকি দুধের বিকল্প। খেলে বহুক্ষণ ভরাট থাকে পাকস্থলী। ইছরের পথে রওনা দিয়েছে গাড়ি। পাহাড় কেটে রাস্তা, কিন্তু দুধার পুরো ন্যাড়া ন্যাড়া নয়। দর্শন পাওয়া যায় গাছগাছালির। দুখানা মাঝারি মাপের গুম্ফা পড়ল পথে, বরদান আর মুনে। দেখার ইচ্ছে ছিল টুপুরের, মিতিন মাসি গাড়ি থামাতে দিল না। ঘণ্টা দেড়েকের মধ্যে এসে গিয়েছে রাডু। গ্রামটি দেখে টুপুর চমকেছে রীতিমতো। মাঠঘাট নরম সবুজ ঘাসে ছাওয়া, চাষবাসও শুরু হয়েছে দিব্যি। চড়ে বেড়াচ্ছে ইয়াক। উহুম, পুরো ইয়াক নয়, খানিকটা যেন গরু গরু ভাবও আছে চেহারায়। চাষের কাজে লাগে বোধ হয়। 12-13 হাজার ফুট উঁচুতে এমন একটা গ্রাম, ভাবা যায়? রাড়ুতে গাড়ি থামিয়ে হঠাৎ নেমে গেল মিতিন, সবাইকে বসিয়ে রেখে। মিনিট 15-র মধ্যে ফিরেছে, মুখ আরো থমথমে। শুকনো গলায় বলল, যা ভেবেছিলাম তাই, হোমস্টেতে দেবলরা ছিল না। দেবলের ফটো দেখালাম, কেউ চিনতে পারল না। পার্থ বলল, ও, তার মানে সামনে 4 জন আছে। সংখ্যায় তাই বোঝায় বটে, আসলে 2 against 2, অর্থাৎ তারা পরস্পরের প্রতিপক্ষ। সেরকমই তো লাগছে। দুপক্ষে মারামারি হয়েছিল নাকি? তখন কি দেবলের পার্টস পড়ে গিয়েছে? গবেষণা পরে। মিতিন লাফিয়ে গাড়িতে উঠল। চলুন নাসির ভাই, এগোনো যাক। ইছর পৌঁছতেই দেখা মিলল মোটর সাইকেলটির। পাহাড়ের খাঁজ ঘেঁষে দাঁড় করানো, যাতে হাওয়ায় না উল্টে যায়। তন্ন তন্ন করে মোটর সাইকেলের কেরিয়ার ঘাঁটল মিতিন। কিচ্ছু পাওয়া গেল না। মিতিনের ভুরুতে ভাঁজ। গাড়ির টুলবক্স গেল কোথায়? নাসিরও যেন অবাক। তাজ্জব কি বাত ম্যাডাম জি, টুলবক্স ছাড়া তো পাহাড়ে কেউ গাড়ি বের করে না। পাহাড়ে তো চুরি হওয়ার কথা না। মিতিন মাথা দোলাচ্ছে। উহুম, এ তো খারাপ লক্ষণ। রাস্তার কাজ বন্ধ, রোড কন্ট্রাক্টরের লোকও নেই ইছরে। অনেকটা নিচ দিয়ে বইছে সরাব। নদীর উপর দিয়ে একটা ছোট্ট ব্রিজ, ওপারে পায়ে চলা পথ। এঁকে বেঁকে পাহাড়ের মধ্যে রাস্তাটা যে কোথায় হারিয়ে গিয়েছে বোঝা দায়। হোয়াইট লেন্সের সেতুকে ক্যামেরাবন্দি করে পার্থ বলল, অত কিম। মিতিন আঙুল তুলে সামনের সাইনবোর্ডটা দেখালো, তীর চিহ্ন দিয়ে বলা, ব্রিজের ওপার থেকে দারচা মানালি হাঁটা পথে শুরু। পার্থ ঝলক তাকিয়ে নিয়ে বলল, বুঝলাম। তা 2:10 তো বাজে, আজকের মতো এখানেই তাঁবু ফেলি? নাসির, গাড়ি কোথায় রাখবেন? নাসির বলল, চিন্তা নেই স্যার, সামনে ইছর মনাস্ট্রি, ওখানেই রেখে দিচ্ছি। গুম্ফায় গাড়ি রাখার ভালো ব্যবস্থা আছে। দালাই লামা এলে ওই গুম্ফাতেই ওঠেন কি না? দালাই লামা এখানে আসেন, এই অদ জায়গায়? জি, পাহাড়ের ভিতরে নাকি একটা বড় গুম্ফা আছে। দালাই লামা পায়ে হেঁটে গিয়েছেন সেখানে। মিতিন জিজ্ঞেস করল, কি নাম গুম্ফাটার? ফুকতাল? জি, শুনেছি হলুদ ট্রুপি লামাদের গুম্ফা, অর্থাৎ গেলুপাদের। মিতিনকে আরো উত্তেজিত দেখালো, সেটা ঠিক কোথায়? আমি তো যাইনি। শুনেছি দারচার পথে একটা ব্রিজ পড়ে, সেখানেই ভাগ হয়েছে ফুকতালের রাস্তা। ইউরেকা! পলক থমকে থেকে মিতিন সহসা চেঁচিয়ে উঠল, দেবলের গন্তব্য পেয়ে গেছি রে টুপুর, দেবল ফুকতালে গিয়েছে। কি করে বুঝলে? প্রশ্ন পরে। এবার ফাইনাল ল্যাপের যাত্রা শুরু, এক্ষুনি।
ছোট্ট পাথরের সমতলে তাঁবু গাড়ছিল নাসির দক্ষ হাতে। ঠাই ঠপাটপ আওয়াজ হচ্ছে খুঁটি পোতার। সামান্য তফাতে পাহাড়ের ঢাল বেয়ে বয়ে চলেছে শরাব নদী, পাথরে ধাক্কা খেতে খেতে। বিকেল প্রায় শেষ, সূর্য ডুবে গিয়েছে পাহাড়ের পিছনে। তবে আঁধার তেমন গাঢ় নয়। একটানা হালকা গর্জন, সব আবছায়া মাখা বেহেতা নদীকে দেখে রীতিমতো ভয় করে এখন। একটানা হালকা গর্জন একটানা হালকা গর্জন সহ আবছায়া মাখা বেহেতা নদীকে দেখে রীতিমতো ভয় করে এখন। টুপুর একটা পাথরের উপর বসে এখনো সমে ফিরতে পারেনি, ধরাস ধরাস কাঁপছে বুক। এর ওর তার মুখে আগে ট্রেকিং এর গল্প শুনেছে, কখনো সখনো রোমাঞ্চিতও হয়েছে বইকি। কিন্তু পাহাড়ি রাস্তায় হাঁটা যে আদতে এত ভয়ঙ্কর হতে পারে এমনটা সে কদাচ ভাবেনি। উফ, কি বিপজ্জনক! ইছরে বড় রাস্তা থেকে তরতরিয়ে অনেকটা নেমে যখন তারা ছোট্ট সেতুটা পেরোলো, মন তখনও ভালো লাগার উত্তেজনায় ভরপুর। খানিক চড়াই হেঁটে পড়ল একটা মালভূমির মতো জায়গায়। সেখানে পাশাপাশি কয়েকটা চড়তেন। সমাধিগুলোর মাথায় বৌদ্ধদের লাল নীল হলদে পতাকা পথ উড়ছে দেখে বেশ প্রফুল্লতাই জাগছিল টুপুরের। তখনই কি ছাই জানতো, আন্দাজ ছিল সামনে কি রাস্তা পড়বে এবার। রাস্তা কোথায়, স্রেফ পাহাড়ের গা ঘেঁষে নুড়ি পাথরের উপর দিয়ে হেঁটে চলা। কখনো পথের বহর ৩-৪ ফুট, কখনো বা কমতে কমতে ১ ফুটও নয়। পায়ের তলায় নুড়ি পাথর সরে সরে যাচ্ছে, সরসর ঝরছে অবিরাম। একবার পা পিছললেই পাথরে ঠোক্কর খেতে খেতে গড়িয়ে পড়তে হবে নিচে নদীর জলে, এবং সঙ্গে সঙ্গে মৃত্যু অনিবার্য। ১-২ জায়গায় তো লাফিয়ে পেরোতে হলো ওই সরু পথ। নেহাত মিতিন মাসি বা নাসির তাকে ধরে নিয়েছে, নইলে তো টুপুর এত দূর পৌঁছতেই পারত না। তার উপরে একেক সময় কি সাংঘাতিক চড়াই! ২০-২৫ মিনিট টানা উঠতে হচ্ছে, কোমর বেঁকে যাওয়ার দশা। তারপরেই তো আরো বিপদ, রাস্তা বেজায় ঢালু হয়ে খাড়া নামছে। তখন শরীরের ভারসাম্য বজায় রাখা যে কি মুশকিল! পাহাড়ের এবড়ো খেবড়ো গা আঁকড়ে পা টিপে টিপে কিভাবে যে ওই ঢালগুলো পেরিয়েছে তা বুঝি টুপুর নিজেও জানে না। সারাক্ষণ মনে হয়েছে এই বুঝি শেষ, এই বুঝি গেলাম পরপারে। তাও ভাগ্যিস বুমবুমের জন্য একটা সুবন্দোবস্ত করেছিল নাসির। ইছরের গুম্ফায় গাড়ি রাখতে গিয়ে কোত্থেকে একটা খচ্চর ভাড়া করে আনলো। সেই জন্তুটির পিঠে শুধু বুমবুম নয়, চাপানো হয়েছিল মালপত্র। অসীম সহিষ্ণু প্রাণীটির কল্যাণে অনেকটা ঝাড়া হাত পা হয়ে হেঁটেছে সবাই। বুমবুম তবু ভীষণ ক্লান্ত, যতটা না ধকলে তার চেয়ে বেশি বোধহয় আতঙ্কে। মাঝে মাঝে ভয়ে চেঁচিয়ে উঠছিল। এখন সে চুপটি মেরে লেপ্টে আছে পার্থমেশর গায়ে। মাটিতে ছড়িয়ে বসে একটা পাথরে হেলান দিয়ে এখনো হাঁপাচ্ছে পার্থমেশ। অবসর পেয়েও সিগারেট ধরায়নি। সম্ভবত দমে দমে টান পড়েছে বলে প্রিয় বদ নেশাটিকে বর্জন করেছে আপাতত। মিতিন মাসি শুধু মিতিন মাসি শুধু দিব্যি ফিট। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে নাসিরের কর্মকাণ্ড, নিজেও হাত লাগাচ্ছে, খচ্চরের পিঠ থেকে মাল নামিয়ে জড়ো করছে তাঁবুর পাশে। ভার হালকা হতেই খচ্চরটা নড়ে চড়ে উঠল, এগোচ্ছে জলের পানে। মিতিন মাসিও গেল তার সঙ্গে। নদীর পাড়ে উবু হয়ে বসে আজলা ভরে জল খাচ্ছে। হঠাৎ পার্থ বলে উঠল, ধন্যি তোর মাসির উৎসাহ। দেবল তো খ্যাপা বটেই, কিন্তু তোর মাসি তার ডাবল ছিটিয়াল। টুপুরেরও খানিকটা তাই মনে হচ্ছিল, তাও ক্ষীণ স্বরে প্রতিবাদ করলো। মাসি কি অকারণে ঝুঁকি নিচ্ছে? নিশ্চয়ই মনে করছে দেবল বড়ুয়াকে সাহায্য করা উচিত। জানি না বাপু, তবে এই নদীর ধারে তাঁবু খাটিয়ে বাস মোটেই কাজের কথা নয়। সে কি এমনি এমনি থাকছে? কাছে পিঠে জনবসতি নেই বলেই তো। এই দুর্গম রাস্তায় মানুষ থাকাটাই তো আশ্চর্যের। মিতিন এদিকেই আসছিল, পার্থর কথা শুনতে পেয়েছে। গলা তুলে বলল, জায়গাটা অত নির্জন ভেবো না, আশেপাশে গ্রামটাম আছে। নদীর পাড় থেকে আলো দেখা যাচ্ছিল, তো সেখানে গেলেই হতো। এখনো হাঁটার এনার্জি আছে তোমার এই পাহাড়ি পথে অন্ধকারে? পার্থ জবাবে কিছু বলতে যাচ্ছিল, তার আগেই নাসিরের ডাক, তাম্বু তৈয়ার ম্যাডাম, আপ লোগ আ যাইয়ে।
ছোট্ট তাঁবুটায় ঢুকে টুপুর একটু স্বস্তি পেল যেন। কোনো ক্রমে ঠেসে-ঠুসে ৫ জন থাকতে পারবে রাতটা। কিন্তু খাবার? পেট তো চুইচুই করছে। মিতিন বুঝি পড়ে ফেলেছে টুপুরের মন। বলে উঠল, "এবার ডিনারটা সেরে নিলে হয়।" পার্থ বলল, "কি খাবো? নদীর জল?" হুম, সুখাদ্য তো মজুদ। খান ৮-১০ বানরুটি আর সাহেবদের দেওয়া ম্যাকাডেমিয়া নাটস। ও হ্যাঁ, ২ টিন চিজ আছে ব্যাগে। চিজ আছে ব্যাগে। কোত্থেকে পেলে? কলকাতা থেকেই নিয়ে বেরিয়েছিলাম স্যার। কখন কি জোটে না জোটে। ইউ আর সিম্পলি অসাম মিতিন মাসি। টুপুর খুশিতে আটখানা। বের করো চটপট। তার আগে জল নিয়ে আয় বোতল ভর্তি করে। শুধু খাবার নয়, ২ খানা টর্চ বেরোলো ব্যাগ থেকে। একটা 4 সেলের ইয়া গোবদা, একখানা সরু লম্বা, সঙ্গে মোমবাতিও। ২টো বোতলে জল ভরে আনলো নাসির। কম্পমান মোমবাতির আলোয় শুরু হলো নৈশভোজ। আহা, খিদের কি মহিমা! শুকনো বানরুটির মাঝে শক্ত শক্ত চিজ পুড়িয়ে হাউ হাউ চিবোচ্ছে সকলে। ম্যাকাডেমিয়ার নাটস যেন অমৃত। বুম বুম যে বুম বুম, সেও বিনা প্রতিবাদে গপাগপ গিলছে। স্বাদে প্রবাদটা এসেছে, হাঙ্গার ইজ দ্য বেস্ট সস। আহার শেষ করেই নাসির লম্বা হয়েছে এবং সঙ্গে সঙ্গে নাসিকা গর্জন। পার্থ বেরিয়েছিল তাঁবু থেকে। হঠাৎ চিৎকার করে ডাকছে, টুপুর, শিগগির আয়! খোলা আকাশের নিচে গিয়ে দাঁড়াতেই টুপুরের গা শিরশির।